ওকে, গতদিন আমরা যা করছিলাম ওই কম্পোনেন্ট গুলোকে আমরা ছোটখাটো আরেকটু মডিফিকেশন করব, কিছু প্রবলেম এই জিনিসগুলো এখানে ফাইন্ড আউট করার ট্রাই করি। হ্যাঁ, আচ্ছা, আমার হচ্ছে এখানে দুইটা কম্পোনেন্ট ইনপুট। আমি সকালবেলা ইনপুটটা বানানো নিজে নিজে ট্রাই করতেছিলাম। হচ্ছে ইনপুটটা এই এটা আছে। আচ্ছা, আমি এটাকে একটু পাশাপাশি রাখি আর এটাকে, আর আগের দিন টেক্সট কম্পোনেন্টটা বানাইছিলাম। এখানে সামান্য কিছু মডিফাই করব আমি। কেন করব একটু বোঝার ট্রাই করবেন। এই টেক্সট কম্পোনেন্ট অ্যাজ এ ভেরিয়েন্ট হিসেবে আমি দিচ্ছি হচ্ছে এইটা। আচ্ছা, এটাকে অফ করে রাখি। সিম্পল একটা অ্যাপ্লিকেশন, এত পরিমাণ পেঁচাচ্ছি, চাইলেই 20 মিনিটের ভিতরে কমপ্লিট করা পসিবল, কিন্তু আমি করতে চাচ্ছি না। এইটা দেখে কিছু কনসেপ্ট আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদের। টেক্সট একটা কম্পোনেন্ট, এখানে অ্যাজ হিসেবে 2 পাঠাইছি। তার মানে অ্যাজ মানে আমি এখানে বলতে চাচ্ছি এটা কোন ট্যাগে যাবে। ডিফল্ট ভাবে কোন ট্যাগ হবে, যদি এখানে কেউ অ্যাজ না পাঠায় ডিফল্ট ভাবে কোন ট্যাগে যাবে? পি ট্যাগ। আমার প্রয়োজন, এটা ডিপেন্ড করবে আমি চিলড্রেন গ্রহণ করব কিনা। হ্যাঁ, চিলড্রেন হিসেবে আমি গ্রহণ করছি। চিলড্রেন হিসেবে এখান থেকে এটা বসাই দিছি। আচ্ছা, চিলড্রেনের যদি কোনো কিছু না থাকে এমটি থাকবে, কোনো সমস্যা নাই। এরপরে স্টাইল বলে একটা জিনিস, এই জায়গাটায় হচ্ছে আমার কনফিউশন। এখানে আমি স্টাইল নামটা দেব না। কেন দেব না? স্টাইল বলে কি আমরা নিজস্ব ওই যে ডিফল্ট যে নামগুলো থাকে না, ডিফল্ট ভাবে ওই নামগুলোকে আমরা রিপ্লেসমেন্ট করব না? মানে নরমালি কি স্টাইল পাঠানো যায় না জেএসএক্স এ এরকম করে অবজেক্ট আকারে? বুঝছেন আমার কথা? আমরা যখন একটা নর্মাল কম্পোনেন্ট লিখি সেখানে তো স্টাইল বলে আমরা কাস্টম স্টাইল দিতে পারি না অবজেক্ট আকারে। তা আমি যদি এই কিওয়ার্ডটাই ওই কথাটাই এখানে রিপ্লেস করে ফেলি তাহলে তো ওটা কাজ করবে না। ঠিক আছে, এই জন্য আমি এইখানে দিব না এটা। দিলে আচ্ছা, এই জন্য এটাকে আমি এখানে ইউজ করব না। বাদ পড়লো কি? একটা এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট পায় শেষে। আচ্ছা, এটা দিব না। তার মানে এই স্টাইল নামকে আমার সামহাউ চেঞ্জ করতে হবে। স্টাইল নাম রাখা যাবে না। তার মানে স্টাইলের জায়গা আমি এইটা হচ্ছে, এইটাকে কি আমি ভেরিয়েন্ট বলতে পারি, যেটা হেডিং এর ভেরিয়েন্ট? আমাকে একটা আইডিয়া দেন তো। মানে আমি যখন হেডিং পাঠাবো হেডিং এর মতো করে আসবে, প্যারাগ্রাফ পাঠাবো প্যারাগ্রাফের মতো করে আসবে। আর এইটার নামটা, এইখানে তো অনেকগুলো ভেরিয়েন্ট, এটার নাম হবে টাইপস, একটা এস বেশি আসবে। আর এখানেও আমার আসবে টাইপস। বুঝতেছি? কারণ এখানে তো একটা না অনেকগুলো টাইপস, এখানে আমি টাইপস। তাহলে এখন ওই যারা কম্পোনেন্ট লাইব্রেরি বানায়, ঠিক আছে, ওদের কোড বেস আরো পড়াশোনা করতে হবে, তাহলে আরো বুঝতে পারবো। বাট আমরা জেনারেল ভাবে একটা বানাই ফেলি, পরে আমি দেখবানি। তার মানে এই নাম আমি দেব না। তার মানে এই নাম আমি এখানে দেব না। তার মানে এই জায়গাটায় আমি যদি এইটার নামটা স্টাইল না বলে ভেরিয়েন্টস ভেরিয়েন্টস বলে ডাকি, তাহলে এখানে আমি ভেরিয়েন্টস দিতে পারবো। আর এখানে যদি ভেরিয়েন্টস দিই, স্টাইল ক্লাসটা এখানে বসবে। ক্লাস নেম একটা এমটি নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে একটু চিন্তা করেন তো, এগুলো থিঙ্কিং প্রসেস। আবারও বলতেছি, আমি এইখান থেকে যে আমি যে ক্লাসগুলো পাঠাচ্ছি, এগুলো কি পাঠাচ্ছি নাকি এখানে ওই কম্পোনেন্টের ভিতরে অলরেডি বানানো? কথা বলেন। বানানো। বানানো। এখন কোনো ইউজার বা কোনো ডেভেলপার
যদি এখান থেকে ক্লাস পাঠাতে চায় তাহলে তার ক্লাসটাকে আমি রাখবো কি রাখবো না? রাখবো। তার মানে আমি তারটা এখানে যোগ করছি। এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে আমার, যেটা এখানে প্রি ডিফাইন থাকবে, এবং সে যদি কোনোটা পাঠায় সেটা এখানে যোগ হবে। এখন আমি পাঠাইছি ক্যাপিটাল, এখানে পাঠাইছি স্টাইল টাইপ ক্যাপিটাল। আচ্ছা আমি এটাকে আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে ভেরিয়েন্ট নামে পাঠাচ্ছি। তার মানে স্টাইল, এটার নাম দিব হচ্ছে স্টাইল টাইপস। স্টাইল টাইপস ইজ ইকুয়াল টু, এখানে কি হবে, স্টাইল টাইপ ইজ ইকুয়াল টু স্টাইল টাইপস ইজ ইকুয়াল টু স্টাইল টাইপস। আচ্ছা যদি এটা হয় তাহলে এ রিসিভ করবে কি নামে, স্টাইল টাইপস নামে। আচ্ছা যদি স্টাইল টাইপস হয়, এটা আপনি মানে আপনি প্যাটার্নটা শেখার পরে নামের কনভেনশন আপনি একটু বানায়েন, তারপরে আমি যেটা একটু এগোচ্ছি সেভাবে একটু এগোই। আর এখানে হচ্ছে স্টাইল টাইপের ভিতরে এটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ স্টাইল টাইপ আমি কথা রাখতে চাচ্ছি না। স্টাইল টাইপ এখানে কোথায় যেন আমি ভেরিয়েন্ট শব্দ রাখছিলাম, এই জায়গাটা আমি রাখবো না, এটা এই স্টাইল কথাটা রাখবো না। তার মানে এখানে আমি যদি বানাই এই স্টাইল শব্দ বাদ যাবে। প্রপস আকারে সে পাঠাবে, এখান থেকে পাঠাবে ভেরিয়েন্টস। সে তো ভেরিয়েন্টস পাঠাবে না, সে পাঠাবে ভেরিয়েন্ট, একটা ভেরিয়েন্ট পাঠাবে। তার মানে এখানে হচ্ছে ভেরিয়েন্ট নামে রিসিভ হবে। ভেরিয়েন্ট বানান কি ঠিক আছে? দেখেন তো, ভেরিয়েন্ট, এইটা তাহলে এখানে রিসিভ হবে ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটা হবে হচ্ছে আমার ভেরিয়েন্টস থেকে, ভেরিয়েন্টস থেকে, ভেরিয়েন্টস থেকে ভেরিয়েন্টস থেকে না, এটা হবে স্টাইল টাইপ, ভেরিয়েন্টস। তাহলে এটার নাম দিয়ে দিই আমি ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট টাইপ, টাইপস। তাহলে এটা হবে ভেরিয়েন্ট টাইপস থেকে ভেরিয়েন্ট, তার মানে ভেরিয়েন্ট টাইপস থেকে ভেরিয়েন্টস মানে হচ্ছে এখানে বসবে এখান থেকে যাবে হচ্ছে হেডিং। জড়াই গেল আমার, এইটা মানে হচ্ছে এইটা হেডিং, আর এই হেডিং মানে হচ্ছে এইটা। তার মানে এটা ভেরিয়েন্ট যাচ্ছে হচ্ছে এইটা, এই জায়গাটাতে যাচ্ছে, এই জায়গাটা যখন আমি ক্লাস ডিফাইন করব তখন এই জায়গাটা বসবে হচ্ছে ভেরিয়েন্ট, তার সাথে আমার ক্লাস নেমটা অ্যাড হবে। স্টাইল প্রপস কোন জায়গা লিখছে, স্টাইল টাইপস কোন জায়গা আছে, এইটা। তার মানে স্টাইল টাইপস যাবে না, এখান থেকে চলে যাবে ভেরিয়েন্টের টাইপ গুলো। ভেরিয়েন্ট টাইপস আবার আনডিফাইন কোথা থেকে পাচ্ছে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আনডিফাইন কোথা থেকে, ভেরিয়েন্ট টাইপ।
ডট ভাই এখানে তো হচ্ছে যে প্যারাগ্রাফ বা হেডিং এই লেখাগুলা যাবে, এখানে তো হচ্ছে ভেরিয়েন্ট ট্যাবসটা মনে হয় যাচ্ছে। কোনটা? ওই যে ভেরিয়েন্ট ইকুয়ালস টু ভেরিয়েন্ট টাইপস ডট প্যারাগ্রাফ দিচ্ছেন না, এখানে মনে হয় খালি প্যারাগ্রাফ লেখাটা হবে। এই জায়গাটা? জি ভাই। না, আমি এখান থেকে ডাইনামিক্যালি বের করতে যাচ্ছি, এই জায়গা থেকে। মানে প্যারাগ্রাফ জি মানেই ভাই, এইটা। আপনি ওখান থেকে হচ্ছে বাইরে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখান থেকে বের করে এখানে ঢোকাতে যাচ্ছি, তার মানে এইটা ডট প্যারাগ্রাফ ভেরিয়েন্ট, ডিফল্ট ভেরিয়েন্ট। আচ্ছা, এইটা গেল, এখানে কি রোড দিচ্ছে ও আমাকে? এই প্যারাগ্রাফ আনডিফাইন, আনডিফাইন 7 নম্বর লাইন। অ্যাপ ডট জিএসএক্স এর 7। আচ্ছা, অ্যাপ ডট জিএসএক্স এর 7, অ্যাপ ডট জিএসএক্স এর 7, তার মানে ভেরিয়েন্ট। ভ্যারিয়েন্ট টাইপস হবে ভাই এটা। এটা ভেরিয়েন্ট টাইপস, হ্যাঁ। এবার মনে হয় ওয়ার্নিং, হ্যাঁ, এবার ওয়ার্নিং গেছে। এখন তাহলে আমি এখান থেকে দেখি টাইপগুলো পাচ্ছি কিনা সাজেশন। হেডিং যদি দিই, পারফেক্টলি হেডিং পাচ্ছি। এখন আমি যদি এই হেডিং গেল, এই হেডিং এর দিকে আমরা একটু তাকাই ভালো করে। এই যে ভেরিয়েন্ট আছে হচ্ছে হেডিং টাইপের ভেরিয়েন্ট, এইটা যাচ্ছে। এখন এই হেডিং ভেরিয়েন্টে আমি এই জায়গাটায় এটা দিছি ক্যাপিটালাইজ। আচ্ছা, এইটা তো আমার স্টাইল। ইউজার যদি, ইউজারের কাছ থেকে আমি এখানে একটা ক্লাস নেম বলে একটা প্রপস নিচ্ছি, সেটা বাই ডিফল্ট এমটি, সেটার সাথে আমি যোগ করছি। তবে মজার বিষয় হচ্ছে এখানে টার্নিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, খেয়াল করেন এখানে কিন্তু আমি একটা স্পেস রাখছি, বুঝেন কিন্তু। আচ্ছা, আমি স্পেসটাকে জি ভাই। ফেলাই দিলাম, স্পেসটাকে ফেলাই দিলাম আপাতত, বোঝার ট্রাই করেন। স্পেস ফেলাই দিছি, দেওয়ার পরে আমি এই জায়গা থেকে মনে করেন পাঠাচ্ছি একটা ক্লাসের নাম, বলেন তো কি ক্লাস দেওয়া যায়? বিজি, বিজি এইটা কাজ করবে না। কাজ করে নাই। এবার আমি যেটা দেখতে চাচ্ছি, এলিমেন্টস এর ভিতরে আমার এখানে ক্লাসটা লাগছে কিনা সেটা দেখতে হবে। লাগছে। কিন্তু লাগছে ফন্ট, এই জায়গাটা দেখেন স্পেস আসে নাই, দেখছেন? এটার প্রত্যেকটা ক্লাসের মাঝে কি একটা স্পেস হবে না? জি এটা একটা ক্লাস, এর মাঝে একটা স্পেস, এর মাঝে একটা, কিন্তু এই যে দেখেন ফন্ট বোল্টের পাশে এটা আসে নাই, যার কারণে আমি বাই ডিফল্ট লাস্টে একটা স্পেস রেখে দেবো। যদি স্পেসটা রেখে দিই তাহলে পারফেক্টলি এখানে স্পেস হচ্ছে এবং দেখেন উপরে কাজ করতেছে। সিম্পল একটা ট্রিক্স। ভাই হুম, এখানে বলেন। একই ক্লাস নেম ব্যবহার করলে হ্যাঁ, ওটা একটু সমস্যা হয়। একই ক্লাস নেম। সিএন ফাংশন ব্যবহার করা না, সিএন ফাংশনে আমি যাব না, কারণ সিএন ফাংশনে এখন দরকার নাই। মানে হচ্ছে যে আপনার টেক্সট এক্সেল আছে না, হুম। তো আমার যদি প্রয়োজন পড়ে আমি টেক্সট মিডিয়াম নিলে ওই দুইটা একসাথে কনফ্লিক্ট তৈরি হয়। না, সেটাই আমি দেখেন কনফ্লিক্টটা ওইটাই নিচ্ছি। এখন দেখেন এখান থেকে এটা পাঠাইছি, এখন বাই ডিফল্ট এটা কি আছে, আপার কেস আছে না? ক্যাপিটালাইজ। হ্যাঁ, ক্যাপিটালাইজ আছে বাই ডিফল্ট। তাহলে আমি এখান থেকে ইউজার যখন ইউজ করবে, সে এখান থেকে মনে করেন আপার কেস পাঠাবে। কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে? আমি যদি ক্লাসের দিকে এখানে যদি তাকাই, ক্যাপিটালাইজও অ্যাড হইছে, আপার কেসও অ্যাড হইছে। এখন বলেন কোনটা কাজ করবে সিএসএস এর নিয়ম অনুযায়ী? আবার কেস কাজ করবে। শেষেরটা। শেষেরটা। তার মানে আমারটা ওভাররাইট হয়ে গেছে, এটা তো সিএসএস এর বিহেভিয়ার, তার মানে ওর নেচার বিহেভিয়ারটাই আমি এখানে কাজে লাগাইছি। তার মানে ইউজার যেটা দিবে এটার প্রায়োরিটি বেশি পাবে, কারণ ওরটা হচ্ছে আমি এখানে পরে যোগ করছি। এখন আপনি যদি এই ক্লাস নেম আগে যোগ করেন তাহলে তো হবে না, বুঝছি? জি ভাই। তার মানে আমি ইউজার যেটা দিবে সেটা লাস্টে যোগ করবো, আর ইউজারের যেটা দিবে ওইটার বেশি গুরুত্ব পাবে, কারণ এখন যোগ করার ক্ষেত্রে তো ভাই আপনি এই পার্টটাকে এই ক্লাসের পরে দিতে পারেন, কিন্তু পরে দিলে তো যোগ ঠিকই হবে কিন্তু আমাদের তো কাজ করবে না। ঠিক আছে, এবার আমি এটা তো করে ফেলছি, এখন এটা গেল।
একটু জুমলেস করতে পারলে ভাই ভালো হতো, করবো। আমার সমস্যা নাই ভাই। আমার হালকা করেন, সমস্যা নেই। একই আছে মনে হয়, একটু ছোট থাকুক। হ্যাঁ, তাহলে আপনার দরকার একটা ফুল স্ক্রিন দিয়ে দেখেন কষ্ট করে যদি ইন ফিউচারে, তাহলে আর কি করতে সুবিধা হবে না। এখন ঝামেলা হচ্ছে, প্রবলেমটা বোঝেন, ইউজার তার নিজস্ব মতো করে সিএসএস দিতে পারতেছে, মানে আমার যেটা বানানো, আমার যে বিল্ট ইন ভাবে যেটা বানানো সেটার উপরে সে ওভাররাইট করতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে। পারতেছে। এখন ইউজার যদি মনে করে যে সে এখানে কাস্টম সিএসএস পাঠাবে, মানে এরকম করে পাঠাতে যাচ্ছে ইউজার, স্টাইল বলে একটা প্রপস দিতে যাচ্ছে। ওই স্টাইল কথাটার আমি এখানে রিনেম করে ফেলছি, এটা হচ্ছে নেব না বিধায় আমি এটা করতে যাচ্ছি। ইউজার এখান থেকে এরকম পাঠাইতে যাচ্ছে, সে এরকম করেও তো পাঠানো যায়। এখন একটা নতুন একটা সিএসএস বলেন, কি দেবো কাস্টম ভাবে, অন্য একটা বলেন। টেক্সট আন্ডারলাইনের মনে কি টেক্সট ডেকোরেশন কি ছিল, আন্ডারলাইন না, আন্ডারলাইন এরকম ভাবে লিখি তো, ভুলেই তো গেছি আমি। এটা মনে হয় এর মধ্যে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এটা ইনভার্টেড আন্ডার, সাজেশন দেয় না কেন, ইউএন টিআর, ভাই এটা টেক্সট ডিকোডার হয়ে গেছে, ডেকোরেশন। ও আচ্ছা আচ্ছা, টেক্সট ডেকোরেশন, সাজেশন কেন দিচ্ছে না, ডেকোরেশন। আচ্ছা, এখানে তো সাজেশন মনে হয় আমি পাবো না, সিএসএস এখান থেকে লিখে আসতে হবে, কাস্টম সিএসএস লিখবো। ডেকোরেশন, সবকিছু ভাই মনেও থাকে না। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এইটা দিয়েই বোঝার ট্রাই করি। এইটারে পাঠাইতে যাচ্ছি, এখন এটাকে যদি পাঠাতে হয় তাহলে এটা তো আন্ডারলাইন নেবে না। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কেন হাইফেন গ্রহণ করে না, মানে এইসব ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কেন হাইফেন গ্রহণ করে না? মাইনাস বুঝায় দেখে। কারণ ও তো এটাকে মাইনাস কাউন্ট করে, কারণ ওর কাছে তো এটা অপারেটরই আছে। তাহলে এটাকে ক্যামেল কাছে করে দিতে হবে আন্ডারলাইন, আর এটাকে দিতে হবে টেক্সটে, আর এখান থেকে এটার দরকার নাই, এটা বাদ। তার মানে আমি পারফেক্টলি স্টাইলটা পাঠাতে যাচ্ছি। এখন প্রশ্ন, এখানে কাস্টম তো মানে যেগুলো বিল্ট ইন, আচ্ছা এখান থেকে একটা বিল্ট ইন আমার এটা কোনো একটা কারণে এটা, আচ্ছা এরকম না, কোনো একটা কারণে এখান থেকে সে একটা আইডি পাঠাতে চাচ্ছে। অনেক সময় আমরা আইডি পাঠাই না, মনে করেন সুমন। এখন ইউজার কতগুলো পাঠাবে, বা এখানে ইউজার বলতে কারা বলেন তো? ডেভেলপার। ইউজার বলতে আপনি হচ্ছে হেড ডেভেলপার, আপনি হচ্ছে মূল ডেভেলপার, আর আপনার এই বানানো জিনিসগুলো আপনার ছোট ছোট ডেভেলপাররা ইউজ করবে। এখন ওই জুনিয়র ডেভেলপাররা এখানে কি কি অ্যাট্রিবিউট পাঠাবে, এটা তো ভাই আপনি কেমনে বুঝবেন? তখন আমরা এখানে যে কাজটা করতে পারি, আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলো নামে নিছি, বাকিগুলোরে আমি ডট 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 আদার নামে নিতে পারি। আদার্স, আদার্স নাকি আদার, আদার মানে কি অনেকগুলো, ওর সাথে অন্যান্য, তাহলে এস দেওয়া মানে কি বোঝায়, নাকি আদার লিখ, তার মানে আদার লিখলেই হচ্ছে না, জি ভাই। আদার মানে অন্যান্যগুলো। এবার সেই অন্যান্যগুলোরে আমি যদি এইখানটায় কোনে গেল, এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডট 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 আদার পাঠাই, দেখেন মজা কোন জায়গায়, আমি কিন্তু কোনো নামে রিসিভ করি নাই, মানে আমি বলছি ভাই আমার যা যা লাগবে সেগুলো নিছি, এরপরে তোমার মনের ইচ্ছা তুমি যা দাও সব এখানে চলে আসবে। কই গেল তা, এই যে স্টাইল অ্যাট্রিবিউটে ঢুকাইছি, আরেকটা গেল কই, ওখান থেকে তো আইডি দিছিলাম, আইডি আসে নাই, না, আইডি তো আসে নাই ভাই।
আইডি কেন আসলো না? আচ্ছা, আইডি আসবে কেমন? বাম পাশে তো আমি সেভই করি নাই। এবার আসছে। ভাই এই পাওয়ারটা কি বুঝতে পারছেন? সিম্পল একটা পাওয়ার কিন্তু। এই যে এবার আইডি আসছে। জি ভাই। তার মানে আমার কনসেপ্টটা কি? আমার কনসেপ্ট হচ্ছে ভাই আমার যা যা লাগবে এখানে নিলাম। এরপরে যদি ইউজার যদি মনে করে তার ইচ্ছা মতো কোনো কিছু দিবে, সে দিক। আমি ওটা ধরে ও কি দিছে দেখার বিষয় না। ধরে আমার কম্পোনেন্টটা এখানে পাস করে দিছি। তার মানে এখন তার মানে আমাদের কখনো উচিত হবে না যে যেগুলো বিল্ট ইন যেগুলা যেমন স্টাইল, ক্লাস নেমটাও বিল্ট ইন, বাট ক্লাস নেমটা আমি ধরছি কারণ ওরটা যেন আমারটার সাথে আমি যোগ করতে পারি। মানে যেগুলো বিল্ট ইন ভাবে আছে ওইগুলো নামটা না ধরি আমি, হ্যাঁ? না ধরে আমি এখানে বানানোর ট্রাই করি। ঠিক আছে? এটা একটা টেকনিক হতে পারে। দেখেন এখন কিন্তু ওই ইউজার কাস্টমস ইয়া দিলেও স্টাইল পাচ্ছে। সে ইচ্ছা মতো আমার এই কম্পোনেন্টকে ইউজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার এটা গেল আমরা আহ, আমাদের ইসে এখন আমরা এই ইনপুটটা বানানোর ট্রাই করি। এই যে এটা গেল, প্রপস গেল। আচ্ছা, পি ট্যাগের ক্ষেত্রেও বানানো আছে মনে হয়। এরপরে আপনি যখন কাজ করবেন আপনি ওই এই ভেরিয়েন্টটা দেখে দেখে বানাই ফেলবেন। এখন আমরা এখানে এইটা এটা কোন কম্পোনেন্ট হবে? ইনপুট সার্চ। ইনপুট সার্চ। আচ্ছা, ইনপুট সার্চ তার মানে ইনপুট একটা কম্পোনেন্ট বানাবো, তার টাইপ হবে সার্চ, আবার টাইপ হতে পারে টেক্সট, আবার টাইপ হতে পারে বাটন। এখানে আমি বানায় সার্চ করে রাখছিলাম, দেখেন কতগুলো ভেরিয়েন্ট হতে পারে। একটা ইনপুট ভেরিয়েন্ট কতগুলো হতে পারে? টাইপ, চেকবক্স, কালার, ডেট। এখন আমাদের তো এতগুলো বানানোর প্রয়োজন নাই ইনিশিয়ালি। আমরা যেগুলো দরকার ইনিশিয়ালি সেগুলো বানাবো। এরপরে আমি ওই ডেভেলপারকে, কারণ আমরা তো ভাই লাইব্রেরির জন্য কাজ করতেছি না, আমরা কাজ করব আমাদের কোনো একটা প্রজেক্টের জন্য। ওই প্রজেক্টের পারপাসে দেখবো যে আমাদের এই প্রজেক্টে কি কি লাগবে, সেগুলো আমরা একটা জায়গায় বানায় রাখবো। ঠিক আছে? আমি কিন্তু আবারও আপনারা কনফিউজড হয়েন না, কিন্তু আমি আবার বারবার একটা কথা বলতেছি। এই প্যাটার্নটা কিন্তু আপনাদের আপনাদের এই কোর্সে কিন্তু এগুলো দেখানো হচ্ছে না। এটাও একটা প্যাটার্ন, যেভাবে আপনি কম্পোনেন্ট একদম লো লেভেল থেকে ভেঙে 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 এগোইতে পারেন। বুঝছেন ভাই? এই লো লেভেল থেকে ভাঙতে গেলে আপনি এখান থেকে টুকিটাকি অনেক টেকনিক শিখে যাচ্ছেন, যেটা আপনার ইন ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে অ্যাটমিক প্যাটার্ন মনে হয়, আমি যদি ভুল না বলে থাকি। আরেকটা হচ্ছে নন অ্যাটমিক প্যাটার্ন। ডিজাইন প্যাটার্নের ভিতরে মনে হয় এরকম কিছু প্রিন্সিপাল থাকতে পারে। আমি 100% ওইগুলো নিয়ে আমার অত পড়াশোনা নাই। আচ্ছা, এবার আমরা সিম্পল ভাবে তাহলে এই টেক্সট বাদ। এবার দেখেন টেক্সট কম্পোনেন্ট বলে আমি এখানে একটা জিনিস তৈরি করতেছিলাম। আহ এখান থেকে বাদ সব। আমি নতুন করে এগুলোকে তৈরি করে ইনিশিয়ালি এটা গেল সিএসএস। এই এক কম্পোনেন্ট বানাইতে আপনার অনেক সময় লাগবে, কিন্তু লাগুক ভাই, কিন্তু আপনি সময় নিয়ে এগোন। এখনো প্রজেক্টের কিছুই করেন নাই। আরএসসি, তাহলে এই কম্পোনেন্টের নাম দেওয়া হবে টেক্সট। আর আমরা বাকি একটা কম্পোনেন্ট যেটা বানাইছি সেটাকে সাইডে ওপেন রাখি। এখান থেকে কি কিছু স্টাইল টাইপ আসবে, আমি এখান থেকে নিলাম। ইন ফিউচারে যদি মনে হয় মিনিংফুল করার জন্য এই নামগুলো অন্য একটা প্যাটার্নে আমি চলে যাব। এখান থেকে ইনপুট টাইপ কোনটাতে কপি করলাম আমি? আল্লাহ, আমি তো কাজেরটাই বাদ দিয়ে দিছি। এইটাই তো আসলটাই তো রিমুভ করে দিছি। কাহিনী তো ঘটছিল, বানাবো এইটাই। হুম। আর এইটা হচ্ছে এখন বানাবো আরএসসি, এটার নাম ইনপুট।
আর আমরা এখান থেকে কিছু ভেরিয়েন্ট বানাই, এই কম্পোনেন্টের কিছু ভেরিয়েন্ট বানাই থাকি। কি কি ভেরিয়েন্ট হতে পারে আমাদের এখানে যদি আমি আমার ওয়েবসাইটের দিকে তাকাই, এখানে কয়টা ভেরিয়েন্ট হতে পারে বলেন? ইনপুট একটা টাইপ কি? সার্চ ভেরিয়েন্ট। আর সাথে আমি আরেকটা ভেরিয়েন্ট যোগ করে রাখি, টেক্সট। ইনপুট টাইপে টেক্সট হয় না অনেক সময়? টেক্সট জি হতে ভাই। পারে। তাহলে আমি এখানে দুইটা ভেরিয়েন্ট বানাই ফেলি, একটা হচ্ছে ভেরিয়েন্ট টাইপ, একটা হচ্ছে সার্চ। এখানে লিখি SEARCH, সার্চ ভেরিয়েন্ট হতে পারে। আর হচ্ছে টেক্সট, টেক্সটটা ডিফল্ট ভাবে থাকবে। তাহলে এটাকে ক্যাপিটালাইজ করে ফেলি, টেক্সট। এটাকে হচ্ছে SEARCH, সার্চ। আর এই ভেরিয়েন্ট গুলো আমাকে পাঠাতে হবে, তাহলে এখান থেকে ইনপুট ডট ভেরিয়েন্ট টাইপ ইজ ইকুয়াল টু ভেরিয়েন্ট টাইপ পাঠিয়ে দিছি। তোমার ভেরিয়েন্ট গুলো এখন সাজেশনে আসবে। এরপরে কি করছিলাম, একটা আমরা ভেরিয়েন্ট ক্লাস তৈরি করতেছিলাম, ভেরিয়েন্টস। কারণ আমাদের এখানে অনেকগুলো ভেরিয়েন্টস থাকবে। একটা ভেরিয়েন্টস থাকবে হচ্ছে সার্চের ভেরিয়েন্ট থাকবে, একটা ভেরিয়েন্ট থাকবে হচ্ছে আমাদের টেক্সটের ভেরিয়েন্ট থাকবে, টেক্সটের ভেরিয়েন্ট। বাই ডিফল্ট এগুলো সব ফাঁকা থাকবে, এগুলোর ক্ষেত্রে কোনো ভেরিয়েন্ট থাকবে না। আচ্ছা, তারপরে কি আছে, আমরা এখান থেকে প্রপসটাকে নর্মাল ভাবে নিছি। তার মানে এই কম্পোনেন্টের ভিতর থেকে আমরা এখানে একটা প্রপসটাকে নিছি। এবার এই প্রপসটাকে আমরা এখানে কি করছিলাম, ডিস্ট্রাকচার করছিলাম, কপি করলাম, ডিস্ট্রাকচার। আচ্ছা, এখন প্রশ্ন, এটা আসলে মিনিংফুল হবে না, তারপরেও আমি এটা করতেছি। আচ্ছা, অনেক সময় ইনপুট যেটা হয় সেটার বাই ডিফল্ট এটা ইনপুট ট্যাগে যাবে। এটা আপনার উপর ডিপেন্ড করে যে ভাই আপনি এটা কিভাবে করতেছেন। অনেক সময় বড় লেখার জন্য আমরা কি টেক্সট এরিয়া ট্যাগ ইউজ করি না, টেক্সট এরিয়া। জি ভাই। তার মানে আমি এটাও যেন ওই ফ্যাসিলিটিসটাও পাই, এটা মিনিংফুল হবে না, তারপরেও আমি এখানে রাখতেছি অ্যাজ স্বরূপ। এখানে যদি টেক্সট এরিয়া দিই তাহলে বড় আকারে আসবে, তারপরে আমি এটা রাখলাম এই ট্যাগের ভেতরে, এই যে ট্যাগ অ্যাজ, আর এখান থেকে এই ট্যাগটা এই হিসেবে যাবে, গেল। আচ্ছা, এখন প্রশ্ন, এটা কি এন্ডিং ক্লোজিং হবে ইনপুট যদি হয়? না ভাই। হুম, এখন তো আরেকটা ঝামেলায় আমি পড়তেছি, যদি টেক্সট এরিয়া দিই, টেক্সট এরিয়ার তো ওপেনিং এন্ডিং হয় তাই না? তাহলে একটা কন্ডিশন দিয়ে দেওয়া যায় ভাই। আচ্ছা যাক, ওই কমপ্লেক্সিটিতে না যাই আপাতত। যে বাট আমাদের মাথায় যে চিন্তাটা আসছে এটাই অনেক, বুঝতে পারছি। আমাদের থিঙ্কিং প্রসেস যে এটা আসছে যে এটাই অনেক, জাস্ট আমরা ওইটাকে স্কিপ করে গেলাম। আচ্ছা, এইটা তাহলে এটা গেল, এটা বাদ, তো এইভাবে এটা হবে। আচ্ছা, বাই ডিফল্ট আগে একটা কাজ করি, আমি এখানে হার্ড কোডেড ভাবে করি, ঠিক আছে, তারপরে এখানে ভেরিয়েন্ট গুলো বানাবানি। হার্ড কোডেড ভাবে এটা গেল, আর এই কম্পোনেন্টটাকে আমি এখানে কল করে দিই। কোথায় গেল ভাই? আচ্ছা, এই যে আমি অলরেডি করছিলাম মনে হয় এটা, আপাতত এগুলোকে ফেলে দিই। আপাতত এটাকে আমি কল করছি, কল করলে কি আমার ইউআইতে আসবে? আসে নাই, কেন আসে নাই? এটা গেল ইনপুট, এটা মনে হয় আমি ইনপুটটা নিলাম তো। আচ্ছা, আসছে, এটা তো টেলউইন্ড, এই জন্য দেখা যাচ্ছে না, তার মানে এইখানে আসছে। তাহলে এইটার ট্যাগ হিসেবে আসবে হচ্ছে এইটা, গেল। বাই ডিফল্ট টাইপ টেক্সট, এটা হার্ড কোডেড ভাবে লিখছি। আমি যদি যাই কম্পোনেন্টে, আচ্ছা এখানে আমি বাই ডিফল্ট এখানে একটা প্লেস হোল্ডার বসাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। এখানে সাজেশন পাবো না, ইনপুট দিই, ইনপুট দিয়ে যদি লিখি তাহলে আশা করি এখানে আমি সাজেশন পাবো না। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, এন্টার ইওর
টেক্সট, তার মানে এই যে এখানে আসছে। আর এখানে আমি মানে হার্ড কোডেড ভাবে এখানে আগে ডিজাইন করে ফেলি, হ্যাঁ, যেহেতু সাজেশনের একটা অভাব হচ্ছে। ক্লাস নেম একটা বর্ডার করে ফেলি, বর্ডার বর্ডার কি 1 আছে? আছে, অনলাইন আছে তো, এই যে দেখাচ্ছে তো বর্ডার। আচ্ছা আচ্ছা তার মানে একটা প্যাডিং যদি করি, px করি, px is equal to 1 যদি করি, আচ্ছা এটাকে একটু বাড়াই দিই, ডিজাইন ডাজন্ট ম্যাটার, আমার শেখা দরকার। আর হচ্ছে উপর নিচে p আমরা যেটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের মন মতো করে একটা ডিজাইন দিচ্ছি, এরপরে এই ডিজাইনের উপরে ইউজার নিজে যেন কাস্টমাইজ করে ফেলতে পারে, মানে আমাদের ডিজাইনটার উপরে সে ওভাররাইট করবে। আগে আমরা ডিফল্ট ভাবে আমাদের মতো করে একটা ডিজাইন বানাই দিচ্ছি, এরপরে যদি ইউজারের যদি প্রয়োজন হয় সে আলাদা করে কাস্টমাইজ করে নেবে। এই হচ্ছে আমার থিঙ্কিং প্রসেস। এটা হচ্ছে ওয়াই, উপর নিচে একটু ওয়াই দিলাম। এরপরে টেক্সট মোটামুটি যাই হোক, মোটামুটি একটা শেপে আসছে। আর আমি হালকা করে এমটি টপ এটা দেওয়া উচিত, আচ্ছা বাই ডিফল্ট রাখি আমি মার্জিন এমটি টপ 1 করে দিই, উপর থেকে 1 পিক্সেল নিচে নামলো, তার মানে এটাও গেল। আর আমরা হালকা করে রাউন্ডেড করে দিই, রাউন্ডেড এত বড় দিব না, রাউন্ডেড আমরা দিব এক্সেল, মোটামুটি একটা শেপে আসছে। এখন এইটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে ইনপুট টাইপ, টাইপ টেক্সট, তার মানে ভেরিয়েন্ট হিসেবে আমরা এখানে এইটাকে হচ্ছে আমরা এখন, এটা তো হার্ড কোডেড হয়েছে, হার্ড কোডেড ভাবে ডিজাইন আগে বানাই ফেলছি, এরপরে এটাকে ডাইনামিক করব। তার মানে এই টেক্সট হবে হচ্ছে ডাইনামিক্যালি আসবে, তার মানে আমার এখানে একটা টাইপ ভেরিয়েন্ট আসবে, এই জায়গাটা একটা টাইপ ভেরিয়েন্ট আসবে, টাইপ মানে টাইপ প্রপস আসবে, যেটা হার্ড কোডেড ভাবে লেখা থাকবে টেক্সট। এটাকে পাশে রাখি, এটা হার্ড কোডেড ভাবে থাকবে টেক্সট, আর টাইপটা বসবে এখানে। ভাই বাকি যারা আছেন আপনারা কি ভাই কিছু বুঝতেছেন নাকি আমি একা বকবক করতেছি? ইডা ভাই মানে বুঝতেছে, ভাইয়ের আমার নাম উচ্চারণ করতে রাগ রাগে, ঠিক আছে যাক। আর টেক্সটের ক্ষেত্রে যেহেতু চিলড্রেন ইউজ করবো না, ইসের কথা আপাতত স্কিপ করে গেলাম, টেক্সট এরিয়ার কথা এটাকে স্কিপ করে গেলাম। তার মানে এখানে টাইপটা টেক্সটের পরে কমা হবে ভাই, টেক্সটের পরে কমা 14 নাম্বার লাইন, 14 নম্বর লাইন, হ্যাঁ। তার মানে এইটাকে আমি এখান থেকে পাঠাই দিলাম। এখন আমি এখানে দেখি ইনপুট টাইপ টেক্সট, আর টেস্টিং করার পারপাসে এখান থেকে আমি যদি এখন টাইপ পাঠাই, টাইপ ইজ ইকুয়াল টু বাটন, ডিজাইন ডাজন্ট ম্যাটার, আগে দেখি আমার এটা হার্ড হচ্ছে কিনা। এই যে এখান থেকে এই যে বাটন আসছে, তার মানে আমি টাইপ এখান থেকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি যদি কোনো টাইপ না পাঠাই তাহলে হার্ড কোডেড ভাবে কি যাবে, মানে ডিফল্ট ভাবে কি চলে যাবে, টেক্সট। তার মানে এই ফাংশনালিটিটাও অ্যাড করে ফেললাম, তাই আমি এখান থেকে টাইপ পাঠাই দিলাম টেক্সট। এই জিনিসগুলোই কিন্তু ডকুমেন্টেশনে লেখা থাকে যে ভাই ডিফল্ট ভ্যালু কি, মানে আমি যদি কিছু না পাঠাই ডিফল্ট ভাবে কি সেট হবে, এটা ওদের কোড বেজের ভিতরে লেখা থাকে। দেখেন সেটাই আমি এখানে ইমপ্লিমেন্ট করছি, এটা হচ্ছে ডিফল্ট ভাবে এটা। এখন আমরা একটু দেখি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারটা ইউজার চাইলে দিতে পারে বা নাও দিতে পারে। এখন প্লেস হোল্ডারের বিষয়টা আমি এভাবে নিব না, এখানে তো ইউজার ইচ্ছা মতো তার ডিফল্ট জিনিসপত্র দিতে পারে। তার মানে আমি এখানে এই যে আদার্স নামে একটা লিখছিলাম, আদার্স, তার মানে প্লেস হোল্ডারটাকে কাট করে এখানে প্লেস হোল্ডার এখানে পাঠাবে না ইউজার, মানে আমার এখানে কোনো ডিফাইন থাকবে না প্লেস হোল্ডার। ইউজার এখান থেকে
আমাদের যে যতগুলো একটা কম্পোনেন্টে যে জিনিসগুলো দেওয়া যায়, স্টাইল ট্যাগ ডিফল্ট ভাবে যত দেওয়া যায় সব আমার কম্পোনেন্টে যেন দিতে পারে, সেটা এখান থেকে দিবে। তার মানে আমি সবগুলোরে আমার যেগুলো দরকার মডিফাই করা দরকার সেগুলোকে আমি মডিফাই করব, আর বাকিগুলোরে আদার্সের ভিতরে ঢুকাইয়ে এইটা আমি সবার শেষে বসাবো। কেন শেষে বসাবো? কারণ এইটা যেন প্রায়োরিটিটা বেশি আসে সবসময়ের জন্য। আচ্ছা, এখানে প্রায়োরিটির বিষয় আসবে না, কারণ এটা তো সিএসএস ইস্যু না, আদার। এখন যদি দিই, এখানে কিন্তু প্লেস হোল্ডার নাই, এবার এই পাশে সেভ করা নাই, প্লেস হোল্ডার দিলাম, কাজ করতেছে, ইন্টারিয়র টেক্সট কাজ করতেছে, তার মানে ফাংশনালিটি অ্যাড। তার মানে প্লেস হোল্ডারকে আমরা আলাদাভাবে রাখি নাই, প্লেস হোল্ডার যেন ডিফল্ট যে প্লেস হোল্ডার আপনি একটা কম্পোনেন্টে দেওয়া যায় সেগুলো যেন ইমপ্লিমেন্ট করা যায়। এবার গেল এইটার বিষয়, প্লেস হোল্ডার গেল। এখানে আপনি আপনার যত ইচ্ছা কাস্টম যত যা দিবেন আপনি সব এখানে আমার এখানে ইমপ্লিমেন্ট হবে। এবার আসে ভেরিয়েন্টের বিষয়। ভেরিয়েন্টের বিষয় এখানে আমার তো তেমন ভেরিয়েন্ট দরকার নাই আমার ডিজাইনে, এখানে জাস্ট একটা ইয়া থাকবে, এটা সার্চ ভেরিয়েন্ট। তার মানে সার্চের জন্য আমি একটু করে রাখি। তার মানে ইনপুট টাইপ বাই ডিফল্ট আমাদের এটা তো টেক্সট হবে না, আমাদের এটা কি হবে? সার্চ, SERCH, সার্চ, এটা নিলাম। তার মানে সার্চেরটা আসছে, সার্চেরটা আসলে এখান থেকে তো একটা আসার কথা, ইনপুট টাইপ সার্চ, সার্চ দিলে এখানে তো হ্যাঁ এই যে আসছে। দেখেন টাইপ সার্চ দিলে কি সুবিধা, এখানে আপনি লিখলে এখানে একটা আইকন ওঠে, ক্লিক করলে ওটা ক্লিন হয়ে যায়, ঠিক আছে? তার মানে এটা গেল। এবার সার্চের জন্য আমরা কিছু স্টাইল এখানে লিখব। এই স্টাইলগুলো আমি যেগুলো বানাচ্ছিলাম এগুলো সবগুলো আমি তো এখানে টেস্ট করতেছিলাম, এইগুলোকে কাট করে আমি এখানে বসাবো। আর তাহলে এই ভেরিয়েন্টটাই হচ্ছে আমার এখানে আসবে। বুঝে বুঝে ব্রেন খাটায় খাটায় এগুলো করতে হবে ভেরিয়েন্ট। এখন ভেরিয়েন্টটা এভাবে দিব না, কারণ এখানে ইউজার কাস্টম কিছু পাঠাতে পারে। তার মানে আমি আগের বার কষ্ট করে লিখে রাখছিলাম, এটা নিয়ে গেলাম এখানে বসালাম, স্টাইল ক্লাসটাকে দিলাম এখানে, স্টাইল ক্লাস ভেরিয়েন্টের সাথে ইউজারের ক্লাসটা এখানে অ্যাড হবে। এখন আমাদের ডিজাইন পায় নাই, কেন পায় নাই? কারণ এখানে প্যারাগ্রাফ হার্ড করে রেখেছি। তার মানে এটা হবে হচ্ছে সার্চ, পারফেক্টলি পাচ্ছে। এখন ইউজার যদি চায় কম্পোনেন্টটা কল করার সময় এখান থেকে সে একটা ক্লাস কম্পোনেন্ট পাঠাবে, মানে ক্লাস প্রপস পাঠাবে, সে পাঠাতে পারবে। ভাই স্পেস নাই কিন্তু সার্চের মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা মনে করছেন। এই যে লাস্ট একটা স্পেস, তাই এটার ক্ষেত্রে আমি বাই ডিফল্ট কিছু দেব না, যদি এখানে না থাকে থাক এমটি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে স্পেসটা। তাহলে এখানে আমি নিজে এখন একটা স্পেসটা ফিক্স করা যায় না যাই, তাহলে এখানে ফিক্স করা যায়। এখানে মাঝখানে একটা এমটি স্ট্রিং যোগ করে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি তাহলে বিজি, এখানে আমি সাজেশন পাবানি বিজি। আচ্ছা দেখেন এইখানে আমি এই ক্লাস কম্পোনেন্টের ভিতরে কিন্তু আমি সাজেশন পাচ্ছি, তার মানে এইটাকে আমি একটু রেট করে দিয়ে টেস্ট করে দেখি ও যেটা পাচ্ছে ওটা কাজ করতেছে কিনা। কাজ তো করলো না, কাহিনী কি এখানে স্পেস পড়ে নাই। আচ্ছা এখানে আমি সেভ করি নাই, এই তো বাজে অভ্যাস হয়ে যাচ্ছে আমার একটা। এখন কাজ করতেছে, তার মানে এটা পারফেক্টলি এনাফ। আর যদি প্রপার্টি নাও দেয় ডাজন্ট ম্যাটার, কাজ করবে। তাই মোটামুটি এই কম্পোনেন্টও করে ফেলতে পারছি এখানে। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস আমার নোট করা আছে, শেয়ার করে দিই। প্রথমত যখন আপনি কম্পোনেন্টটাকে করবেন, কোথায় গেল নোট, এই যে যখন একটা ওয়েবসাইটে আপনি এই প্যাটার্নে কাজ করবেন, আমি যে প্যাটার্নটা বলতেছি, ঠিক আছে, এই প্যাটার্নে কাজ করবেন। এখানে প্রথম স্টেপ হচ্ছে আপনি প্রথমে দেখে দেখে ইউআই গুলো দেখবেন,
এবং কোন কোন ইউআই এর জন্য আমার ছোট ছোট কম্পোনেন্ট বানানো দরকার সেই কম্পোনেন্টগুলো প্রথমে বানায় ফেলবেন। আমাদের এখানে একটা টেক্সট কম্পোনেন্ট দরকার, বানাই ফেলছি। এই সার্চ কম্পোনেন্ট দরকার, এটা বানাই ফেলছি। এবং ইন ফিউচারে যদি আমাদের ইনপুট টাইপ আলাদা কোনো কিছু আসে, আমরা আমাদের এই কম্পোনেন্টে যে শুধু বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট বানাই রেখে দিব, একটা জায়গায় সব বানানো থাকবে। ইন ফিউচারে যদি আমার কখনো চেঞ্জ করা লাগে, আমার পুরো অ্যাপ্লিকেশনের আল্লাহর রাস্তায় সব জায়গায় ধরে ঘোরা লাগবে না। আমার শুধু আমার প্রবলেম একটা জায়গায়, তাহলে আমি এই কম্পোনেন্টটা ওপেন করে এখানেই বুঝতে পারবো যে আমার সব কাজ বাজে এই একটা ফাইলের ভিতরে। বুঝতে পারছি প্যাটার্নটার মানে সুবিধাটা। জি ভাই। সুমিত ভাই প্রায় একটা কথা বলে, দেখবেন রিয়াক্ট হচ্ছে মানে অল অ্যাবাউট প্যাটার্ন। মানে রিয়াক্টের সমস্ত কোড বেস হচ্ছে বিভিন্ন প্যাটার্নে করা যায়, তো যে যত সুন্দর ভালো ভালো প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারবে তার জন্য সহজ। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা বলতেছিলাম, আপনি প্রথমে ছোট ছোট কম্পোনেন্ট বানায় ফেলবেন, ফার্স্ট স্টেপ। মানে আমি যে স্টাইলে, এটাকে অ্যাটমিক না কি যেন বলে, এই স্টাইলে বানায় ফেলবেন। এরপরে বানানোর পরে, যেমন এখানে আমাদের আরো একটা কম্পোনেন্ট বানানো বাকি আছে, বলেন তো কি? না না, সেটা পরে, ওটা পরে। ফুটার টেক্সট না, ফুটার টেক্সট আমি টেক্সট কম্পোনেন্ট দিয়ে বানাই দিতে পারবো। একটা ডিবের ভিতরে আমার কম্পোনেন্ট কন করে দেবে। এই আইকনটা একটা সেপারেট কম্পোনেন্ট হবে আমার, কারণ আইকনের এখানে আইকন আলাদা আলাদা হবে না। বুঝছেন আমার কথা? ভাই আইকন আলাদা আলাদা। এই যে মানে রিভিউ এর যে স্টার গুলো ওইগুলো। হ্যাঁ, এখানে জাস্ট একটা আইকন আর কি, রিভিউ আর কি। ঠিক আছে, তার মানে এইটার আমি আমাকে 500 স্টার বসাই দিচ্ছি তো, ওই যে পন্টাসম থেকে নিয়ে। হ্যাঁ বুঝছি, ওইটারও আমরা ডাইনামিক করব। বুঝতে পারছি, ওইটারও ডাইনামিক করব। এবার গেল এইটা, তার মানে আমার এখানে যদি তাকাই, তাহলে একটা কম্পোনেন্ট আমার ছোট ইউআই কম্পোনেন্ট বানানো বাকি আছে। এর পরের কাজ হচ্ছে আমার এখান থেকে আমি কি করব, একটা হেডিং কম্পোনেন্ট। এবার হচ্ছে আমি সেই প্যাটার্নে চলে যাচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে আমি প্রথমে ছোট ছোট কম্পোনেন্ট বানাবো। এবার আমার ওই ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে ছোট ছোট গ্রুপ করব। এটা হচ্ছে আমার একটা গ্রুপ, এটা একটা হবে, দেন এটা আরেকটা কম্পোনেন্ট হবে। এই কম্পোনেন্টের নাম দিতে পারি, এখানে আসলে কি করব, আমরা ফিল্টার করব না, আমরা এটার নাম দিতে পারি অ্যাকশন। ফিল্টার করা মানে কি, কোনো একটা কাজ ইমপ্লিমেন্ট করতেছে, এটা একটা অ্যাকশন কম্পোনেন্ট হতে পারে। এরপরে সমস্তগুলো মিলে, আচ্ছা এটা পরে এই একটাই যে ছোট ছোট একটা, এটা একটা কার্ট কম্পোনেন্ট হতে পারে। একটা কার্ট কম্পোনেন্ট হতে হলে আমার এখানে আমার নিজস্ব কি কি কম্পোনেন্ট ইউজ হবে, এখানে তাকান। এইটা দিয়ে আমি আরেকটা কম্পোনেন্ট বানাবো, এটা মনে করেন একটা আইকন কম্পোনেন্ট। টেক্সট আর আইকন কম্পোনেন্ট লাগবে। টেক্সট আর আইকন লাগবে। তার মানে এই যে যে ছোট ছোট পার্টে আমি এইটাকে হচ্ছে সেকেন্ড স্টেপ, এটাকে বলা হচ্ছে কম্পোনেন্ট অ্যাসেম্বল করা বা গ্রুপিং করা। তার মানে আমার প্রথমে ছোট ছোট ইউআই কম্পোনেন্ট বানাবো, এরপরে ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে আমি ছোট ছোট গ্রুপ বানাবো। এরপরে গ্রুপ বানানোর পরে ওই গ্রুপগুলো দিয়ে আমি এই স্ক্রিন সাজাবো, কোথায় কোনটা বসায় বসায় স্ক্রিন সাজাবো। স্ক্রিনটা বানানোর পরে, এরপরে আমি আমার কম্পোনেন্টের স্ক্রিনটা বানানোর পরে আমি যদি চাই কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট ট্রি তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, কম্পোনেন্ট ট্রিটা তৈরি করে ফেলতে পারেন। কম্পোনেন্ট ট্রি তৈরি করার পরে স্টেপ হচ্ছে আপনার এই কম্পোনেন্টের ডাটা ফ্লোটা কোথা থেকে হবে সেটা খুঁজে বের করতে হবে। ডাটাগুলো আমি কোথায় রাখবো, আমার কম্পোনেন্টের ডাটা কোথায় রাখবো, এই স্টেপটা। তারপরে সর্বশেষ কাজ হচ্ছে আমার লজিক ইমপ্লিমেন্ট করা। প্রত্যেকটা কাজের স্টেপ আছে, ধুমাই এমনি আগের থেকে ধৈর্য এদিক ওদিক করে গেলে হবে না। বুঝতে পারছি আমার কথা? মানে আপনি আগে ধৈর্য, আপনার কাছে তো মনে হবে ভাই এখানে হচ্ছে ডিপেন্ড করে সিনিয়র ডেভেলপার বা আমাদের মতো জুনিয়র ডেভেলপারের পার্থক্য এখানেই। আমরা প্রজেক্ট একটা যদি পাই, ক্লায়েন্ট যদি টাকার লোভ দেখায়, ধৈর্য নিয়ে প্রথম দিনে এসে ভিএস কোড ওপেন করে কোড করা শুরু করি। ঠিক আছে, আর সিনিয়র ডেভেলপার ওটা করে না। সিনিয়র ডেভেলপার হচ্ছে আগে চিন্তা করে, সবকিছু ডকুমেন্টেশন লেখে, তারপরে সে কোডে নামে। ডিফারেন্স এখানেই। ভাই আমাদের সমস্যা হলো, ঠিক আছে, কিছু একটা চিন্তা করলে ওটা না বানানো পর্যন্ত আর ভালো লাগে না। আচ্ছা তাহলে আমি আর একটু রিভিউ দিয়ে দিই, মানে এখানে কি কি করব। প্রথম কথা হচ্ছে আমি ছোট ছোট ইউআই কম্পোনেন্ট বানাবো, সেই ইউআই কম্পোনেন্ট গুলো দিয়ে জোড়া লাগায় লাগায় গ্রুপিং করব, গ্রুপ করে করে এরকম একটু মানে কয়েকটা ইউআই কম্পোনেন্ট দিয়ে আমি একটা গ্রুপ বানাবো।
এবার তারপরে গ্রুপ কম্পোনেন্ট গুলো দিয়ে জোড়া লাগাই আমি একটা স্ক্রিন বানাবো, মানে পুরো স্ক্রিনটা দাঁড় করাবো চেহারাটা। তারপরে কাজ হচ্ছে ওই স্ক্রিনটার উপরে বা ভিত্তি করে আমি আমার একটা ইউআই ট্রি বানাবো, অর্থাৎ কম্পোনেন্ট ট্রি তৈরি করব। কম্পোনেন্ট ট্রি আমি এখানে একটু অ্যাড করে রাখি, এটা মিসিং গেছে। কম্পোনেন্ট ট্রি তৈরি, তার মানে কম্পোনেন্ট ট্রিটা তৈরি করব। কম্পোনেন্ট ট্রি তৈরি করার পরে আমি কি করব, আমার কম্পোনেন্টের ডাটা কি ডাটা হবে সেই ডাটা ফাইন্ড আউট করব, এবং সেই ডাটাগুলো কোথায় স্টোর করব, অর্থাৎ ডাটা ফ্লোটা উপর থেকে কোন জায়গায় রাখলে আমার সব জায়গায় যেন ডাটাটা পেতে পারে, ডাটা ফ্লোটা নির্ধারণ করব, তারপরে লজিক ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আমি এইটার পাশে আর কালকে থেকে শুরু করব। তাহলে এখানে আমি ছোট্ট করে একটা আইকন কম্পোনেন্ট বানাই ফেলি, একটু দ্রুত। কয়টা বাজে? তার মানে কম্পোনেন্টের নামটা আমি কি দিতে পারি? আইকন দেবো নাকি কি দেওয়া মিনিংফুল হবে বলেন তো? কথা বলেন। হুম, মানে নাম এইভাবে চিন্তা করতে হবে যে ইন ফিউচারে ইয়া হবে কেন? নামাজ আছে আজকে নাকি? জি ভাই। আচ্ছা, তাহলে আইকন কম্পোনেন্টটা আমি এখন ম্যানুয়ালি বানাই ফেলি, আমি কালকে আপনাদের ওভারভিউ দিয়ে দিবানি। ঠিক আছে ভাই? ওকে ভাই। ওকে, ঠিক আছে ভাই, তাহলে সবাই লিভ নিয়ে নেন।